আজকে বাসায় সব প্রিয় মানুষগুলো আসবে আর প্রিয় মানুষের জন্য একা হাতে সব কিছুর আয়োজনগুলো কিভাবে করলাম। আসসালামু আলাইকুম। আজকে একদম সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে প্রথম রোজা। যদিও আমি প্রথম রোজার ব্লগটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি না। তো সত্যি কথা বলতে যে প্রথম রোজার ভিডিও, তার আগের কাজকর্মগুলো সবকিছু মিলিয়ে আমি ওইভাবে ভিডিওগুলো এডিটিংই করতে পারি নাই। যাই হোক, যে ভিডিওগুলো এডিট করা আছে বা বাসায় যেহেতু মেহমান আসছে, তো সেই ভিডিওগুলো এডিট করে আগে আপনাদের সাথে শেয়ার করছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা? আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। পরিবার পরিজন নিয়ে পবিত্র মাহে রমজান চলছে আর আমি এখনও পর্যন্ত পুরাতন ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। যাই হোক, আজকে বাসায় একদম আমার আপন মানুষগুলো আসবে, তো সেজন্য খুব তাড়াহুড়া। আসলে এই ভিডিওটা ছিল আমার 10 তারিখের ভিডিও। তো ১০ তারিখে দেখা যায় হঠাৎ করে জবার আব্বু, যেহেতু ১২ তারিখে নির্বাচনটা হয়েছে, তো এর মধ্যেই জবার আব্বু আমি আর কি জবার আব্বুকে বলছিলাম যে বাসায় মেহমান আসবে। তো পরবর্তীতে সে যখন জিজ্ঞাসা করে যে বাসায় কারা আসবে, তো আমি যখন বলি তখন বলতেছিল যে আম ভোটের উপলক্ষে আর কি রাস্তায় সব নাকি গাড়ি বন্ধ করে দেয়া হবে, রাস্তায় কোনো গাড়ি চলবে না। তো এই কথা শোনার পর রাতের বেলায় ও আমাকে বলছিল যে যদি বাসায় আসে তাহলে যেন খুব তাড়াতাড়ি করেই সকাল সকাল রওনা দিয়ে যেন চলে আসে। বিকেল থেকে হয়তোবা গাড়ি নাও চলতে পারে। তো এটা ছিল আমার ১০ তারিখের ভিডিও। ১২ তারিখে যেহেতু নির্বাচন ছিল, তো এদিকে দেখেন এই যে বাঁশের কাপটা, তো এটা না জবার বান্ধবী জবাকে গিফট করেছে। ২ টা কাপ গিফট করেছিল। একটা জুই আর একটা ছিল জবা। তো জবার নামটা ঠিকঠাক মতো লিখতে পারে নাই। এদিকে এই যে ২ বোনের স্কুল বন্ধ, আরেকজনের কলেজও বন্ধ। তো এই যে জুই কিন্তু আজকে সোফাতেই ঘুমিয়েছে। বিছানাপত্র সব এলোমেলো। তো বাসায় যেহেতু মেহমান আসবে, তো তার আগে আবার ছিল রোজা। তো সবকিছু মিলিয়ে আমার কিছু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ কিন্তু রয়েই গিয়েছে। তো চিন্তা করলাম যে এই দরজাটা আমার সচরাচর পরিষ্কার করা হয় না। এই দরজাটা কিন্তু প্রায় বছরখানেক হয়ে গিয়েছে আমি পরিষ্কার করি না। শুধু একটা শুকনা কাপড় দিয়ে আমি মুছে পরিষ্কার করে রাখি। তো আজকে দেখলাম এত ধুলাবালি পড়েছে, তো ভাবলাম যে দরজাটা খুব ভালো করে একটু সাবান পানি দিয়ে পরিষ্কার করে একটা ভেজা কাপড় দিয়ে মুছে দেই। আর সোফাগুলো সরিয়ে এই পাশটা আমি ক্লিন করে নিব। তো জবার আব্বু যখন রাতে বলছিল যে গাড়ি চলবে না, বা সকালেও বলে গিয়েছে যে গাড়ি চলবে না, আসলে যেন তাড়াতাড়ি চলে আসে। তো আমি ওর কথা শুনে সকালবেলা ঘুম থেকে উঠি, আমি আর কি ফোন দেই মেহমানদেরকে। তো তারাও বলতেছিল যে তাহলে কি করব? তো আর কি মেহমানরা বলতেছিল যে তারা বিকেল দিকে রওনা দিবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপরে ওইদিনই আর কি জবার বাবার বেতনটাও হয়েছিল। তো এত রাত করে সে বাসায় আসছে, সে আর কি বেতনটাও আর কি বুথে গিয়ে যে টাকাটা তুলবে সেটাও সে তোলার সুযোগ পায় নাই। পরবর্তীতে সকালবেলা কার্ডটা আমার হাতে ধরিয়ে দিয়ে গিয়েছে। তো এত তাড়াহুড়া ছিল, আমি তো দিব্যি আরামসে কাজ করতেই আছি। তো ভাবলাম যে সামনে যেহেতু রোজা ছিল, তারপর আবার মেহমানও আসবে। তো যাই হোক, কিছু পরিষ্কার পরিচ্ছন্নর কাজ আমি তো সবসময় করে থাকি। তো একদম এভাবে ডিপ ক্লিনিং করা, তো ওইভাবে তো আর করা হয় না। তো এই কারণে ভাবলাম যে যাই হোক, কাজগুলো একটু ধীরে সুস্থে আগে করি, তারপর না হয় ব্যাংকে যাব। তো আমার ইচ্ছা ছিল জবা যেহেতু প্রাইভেট পড়তে গিয়েছে, জবা আসলে জবাকে নিয়ে তারপর আর কি আমি যাব ভূতে। তো এদিক থেকে ও আসতে, আসতে প্রায় ১টার মতো বেজে যাবে আর আমি এদিক থেকে কাজগুলো করে ফেলি। তো এখানে অফ ক্যামেরাতে আমার ড্রেসিং টেবিলে যে মিনি ওয়ারড্রবটা আছে ওটা ধুয়ে দিয়েছি, মেডিসিন বক্সটাও ধুয়ে দিয়েছি। আর ছোট, ছোট গাছগুলো আমি ঘর থেকে সব বের করে দিয়েছি। ওগুলো বারান্দাতেই থাকবে। কারণ যে সৈন্য সেনার দল আসছে, তারা এই গাছগুলো ঘরে যদি রাখা হয় তাহলে কিন্তু একদম ১২টা বাজিয়ে দিবে।
ওই চিন্তা করে বারান্দাতে গাছগুলো রেখে দিলাম। আর এই থাই গ্লাসটা পরিষ্কার করা হয় না অনেকদিন যাবৎ। তো ভাবলাম যে থাই গ্লাসটা আমি পরিষ্কার করে ফেলি, একেবারে রোজা পর্যন্ত চলে যাবে। তো অনেকদিন যেহেতু পরিষ্কার করা হচ্ছে না থাই গ্লাসটা, তো অনেকটা ময়লা হয়ে গিয়েছে। এই কারণে ক্লিনজার দিয়ে খুব ভালো করে এপাশ ওপাশ ভালো করে মুছে এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। আসলে বাসায় মেহমান আসলে আমাদের কিন্তু সবারই একটা পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপার-স্যাপার থাকে। আর যদি মেহমান না আসতো তাহলে হয়তোবা এই কাজগুলো আমি আরও হয়তোবা ২-৪ দিন পরে করতাম। তো ভাবলাম যাই হোক মেহমান আসা উপলক্ষে সামনে রমজানকে ঘিরে কাজগুলো হয়ে যাক। তো এদিক থেকে কিন্তু একদম থাই গ্লাসটা পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছে। তো এরপর পুরো বারান্দাটাও আবার আমি পরিষ্কার করেছি, সেটা আর কি অফ ক্যামেরাতে। এর মধ্যে আমার যখন থাই গ্লাস পরিষ্কার করতেছিলাম, তো তার মধ্যেই কিন্তু জবার বাবা আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলতেছিল যে, "আমি বুথে কখন যাব?" তো আমি তাকে আর কি বলতেছিলাম যে, "আরও পরে যাব, জবা আসুক তারপরে ২টা-২.৩০টার দিকে।" তো এর মধ্যে সে বলতেছিল যে, বিকাশের লেনদেন অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। আবার অনেক বুথেও নাকি টাকা নাই। তো পরে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আমি যেন দ্রুত গিয়ে টাকাটা তুলে নিয়ে আসি। তো সত্যি কথা বলতে কি আসলে সমস্যা হচ্ছে যে টা কার্ড তো আমার হাতে ঠিকই ধরিয়ে দিয়ে গিয়েছে। তবে আমি যে বুথে গিয়ে টাকা তুলবো, তো সেই সাহসটা আমি পাচ্ছিলাম না। কারণ আমি যখনই মেশিনের মধ্যে কার্ডটা দেই, তখনই না আমার হাত, পা সবকিছু থরথরে কাঁপতে থাকে। আমি সব এলোমেলো করে ফেলি। তো আমার জবা কিন্তু আবার খুব সুন্দর করে বুথে থেকে টাকা তুলতে পারে। একদম খুব দ্রুত টাকাটা তুলে। তো ওই ভয়েতে আমি ভাবতেছিলাম যে যদি কার্ডটা ব্লক হয়ে যায় আর যদি টাকা না তুলতে পারি, তাহলে তো মহা বিপদে পড়ে যাব। তার চাইতে মেয়ে আসুক, মেয়েকেই নিয়ে যাব। তো আমার কিন্তু YouTube এর ১ম যে ইনকামটা সেটা তো হোল্ড হয়ে আছে। ২য় ইনকামের টাকাটা কিন্তু জবাই আমাকে ব্যাংক থেকে বুথের থেকে খুব সুন্দর করে তুলে দিয়েছে। তো বিশেষ করে আমি কিন্তু জবাকে এম সব কাজই মোটামুটি এখন থেকে আমি শিখিয়ে নিচ্ছি যেন কোনো সমস্যা না হয়। আসলে এই কাজগুলো আমি যদিও পারি কিন্তু ওই ব্যাংকে গেলে যদি কোনো কিছুতে সাইন করা লাগে, আবার এই যে বুথে থেকে টাকা তুলতে গেলে যখন কার্ডটা মেশিনে দেয়া লাগে তখন কিন্তু আমি আর আমি থাকি না। আমি সব এলোমেলো করে ফেলি। তো আমার মতে এই সমস্যাটা কোন আপুর হয় চাইলে কিন্তু জানাতে পারেন। তো মেডিসিন বক্সে দেখেন আমি স্যালাইন দিয়ে ভর্তি করে রেখেছি। এখানে সব হচ্ছে ব্যথার ওষুধ, কি ঠান্ডার ওষুধ, তারপরে আমাশয়ের ওষুধ, তারপরে যত রকমের টুকটাক ওষুধ আছে যে ওষুধগুলো আমাদের আর কি কন্টিনিউ আমরা খেয়ে থাকি। বিশেষ করে আমি আর জবার আব্বু। ওর তো দাঁতে ব্যথা, তারপরে মাথায় ব্যথা, আ এখানে নাপা, রেনোভা, গ্যাস্ট্রিকের ওষুধ, তারপরে স্যালাইন। তো এই ওষুধগুলো আর কি আমি সবসময় ঘরে রাখি। কখন না কখন ব্যথা উঠে যাবে, আবার ১টা-২টা ওষুধের জন্য বারবার ফার্মেসিতে যাওয়া, এ কারণে আরকি ওষুধগুলো ঘরেই রাখি। আর আমার যেহেতু প্রচণ্ড পরিমাণে যখন মাথাটা ব্যথা ওঠে, তো আমি যে ওষুধগুলো খেলে ভালো হয়ে যায়, সেই ওষুধ কিছুটা রয়েছে। আর যেগুলো ফাঁকা হয়ে গিয়েছিল, সেগুলো কেটে এই তো ফেলে দিলাম। ড্রয়ারটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর এটার মধ্যে জবার ব্যান্ড, তারপরে দেখা যায় টুকটাক এই যে সুই, সুতা যা আছে ওর হিজাব পিন। তো এই টুকটাক জিনিসগুলো কিন্তু এই ড্রয়ারটার মধ্যে রাখি। এই মিনি ওয়ারড্রবটার বয়স কিন্তু অনেক বছর। যখন আমার বিয়ে হয় ঠিক তখনই আমি এই ওয়ারড্রবটা কিনেছিলাম। তো এখনও পর্যন্ত ব্যবহার করে যাচ্ছি। কিছুদিন পর এটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করি। যদিও অনেকটা নষ্ট হয়ে গিয়েছে, তারপরেও না ফেলে দিতে আর কি ইচ্ছে করে না। কেমন একটা মায়া কাজ করে। তো যাই হোক এরপর কিন্তু আমি ওগুলো গুছিয়ে তাড়াহুড়া করে গোসল করে জবাকে বলেছিলাম ফোন দিয়ে যে, "তুমি রাস্তায় থাকো।" আর কি বলিভদ্র বাজারে এসে ওকে বলছিলাম যে, "তুমি ওইখানে নামো, আমি আসতেছি।" তারপর আমি এখান থেকে তাড়াতাড়ি করে গোসল করে আমি ওখানে যাই। আর বুথে গিয়ে তো দেখি লম্বা সিরিয়াল প্রায় ২০-২৫ জনের পর তারপরে কিন্তু টাকাটা তোলা হয়।
তো এত লম্বা সিরিয়াল রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে, থাকতে অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে। তাও একেবারে মেইন রাস্তায়। তো যাই হোক এদিক থেকে অনেক কষ্টে করে টাকাটা তুলে তারপর আমি কিছু ফল কিনে নিয়ে আসছি। তো ফলটা আনছি একদম আমার ছোট্ট মামুনিটার জন্য। তো তার সাথে যেহেতু আরও মেহমান আসছে তারা তো কম বেশি খাবেই। তো আমি জানতাম না যে আমার মামুনিটা আঙুর পছন্দ করে। তো এখানে আমি 1/2 কেজি পরিমাণ আঙুরও নিয়ে আসছি। তো এই আঙুর আনার পর দেখলাম যে এই আঙুর ও দেখার পর ও এক বসাতেই আঙুরগুলো খেয়ে ফেলত। পরবর্তীতে যখন জানতে পারলাম যে আঙুর তার খুবই পছন্দের ফল, তখন আর কি আঙুরগুলো সরিয়ে প্রায় ৩-৪ দিনের ওকে আর কি খাইয়েছি। আর আমার না এবছর কোনো টক মিষ্টি আর কি কোনো বড়ই খাওয়া হয় নাই। তো খুব ইচ্ছে হচ্ছিল যে কিছু বড়ই কিনে নিয়ে যাই। ভর্তা বানিয়ে খেতে ভালোই লাগবে। একদম দেশি যে টক মিষ্টি বড়ইটা আছে, আসলে ওটা এখনো পর্যন্ত খাওয়া হয় নাই। আমার বাসায় যত যাই কেনাকাটা হোক না কেন, সেগুলো বেশিরভাগ আমার হাতেই কেনাকাটা করা হয়। কারণ এমন একজন মানুষকে নিয়ে সংসার করতেছি যে আজও পর্যন্ত একটা সিজনাল ফল উঠলে সে যে হাতে করে নিয়ে আসবে, ওটা সচরাচর খুব কম। তো দেখা যায় সে যেহেতু একেবারে সময় পায় না, সকালে অফিসে যায়, আবার রাতে বাসায় আসে। তো ওইভাবে যে কোনো একটা কিছু কিনে এনে তারপরে বাসায় আমাকে দিবে, সেই সময়টা হয় না। তো আমার জিনিস কিন্তু আমাকেই কিনে খেতে হয়। তো আমি কিন্তু দুপুরে রান্নাবান্না করি নাই। তো রান্নাবান্না করব। তো আগে ফলগুলো ধুয়ে আমি জায়গা মতো রেখে দিলাম। আর এখানে আমি 1/2 কেজি পরিমাণ চিড়া নিয়ে আসছি। তো চিড়াটা আমি কেনার সময় অল্প পরিমাণে মুখে দিয়েছিলাম। দেখলাম যে চিড়াটা খুবই মিষ্টি আর খুব মচমচে। তো আমার খুব ভালো লেগেছে। তো ভাবলাম যে রোজা উপলক্ষে অল্প পরিমাণে কিছু নিয়ে যাই। যদি কখনো কোনো কিছু কোনোভাবে আর কি খাওয়া যায়। আর সারাদিন রোজা রেখে এরপর যদি চিড়াটা এমনিতেও ভিজিয়ে খাওয়া যায় বা কোনো ডেজার্ট হিসেবেও এটা সেটা বানিয়ে যদি খাওয়া যায় তাহলে কিন্তু খেতে ভালোই লাগবে। তো এখানে সবগুলো চিড়া ধরল না। কিছুটা চিড়া রয়ে গিয়েছে। ওগুলো আলাদা করে এভাবে রেখে দিব। আর মাছগুলোকে খেতে দিয়ে দিয়েছি। তো মাছগুলো দেখেন কি সুন্দর করে খেলা করছে। তো আমি কিন্তু এখান থেকে আসার পথে বাজার করে নিয়ে আসছি। তো এখানে মিষ্টি কুমড়, লাল শাক, তারপরে আলু যা, যা দরকার আরকি কিছু কোয়েল পাখির ডিম এগুলো আরকি নিয়ে আসলাম। তো সারাদিন যেহেতু রান্নাবান্না করা হয় নাই, আবারও ভাবতেছিলাম যে সবাই বলতেছিল যে নির্বাচন উপলক্ষে গাড়ি চলবে না। তো হয়তোবা সবজি নাও পাওয়া যেতে পারে। তো কি একটা অবস্থা বলেন তো? তো আমি সেই ভয়ে তাড়াতাড়ি করে আমি একটু সবজি বেশি পরিমাণে নিয়ে আসছি। তো এখানে বেগুন, তারপরে এই যে কোয়েল পাখির ডিম, পেঁয়াজ, করলা, লাল শাক সব নিয়ে আসছি। তো আগামীকাল যেন সবজিটার জন্য আমাকে টেনশন না করতে হয়। তো অ এই কারণে আরকি তো বাসায় যে মেহমান আসছে তাদেরকে আমি বলতেছিলাম, "আজকে না এসে আগামীকাল আসো।" তো তারা আরকি বলতেছিল যে, "তোমার বাসায় আসতে গেলেই সমস্যা। তুমি এখন না তখন বলো।" তো কি করব বলেন? বাসায় যদি মেহমান এসে দেখে যে বাজার-ঘাট নাই বা রান্না-বান্না ওইভাবে করি নাই, তাহলে কি একটা অবস্থা তৈরি হয়ে যাবে। আমার কিন্তু সকাল থেকে কাজ করতে, করতে আমার কিন্তু অবস্থা এক্কেবারে খারাপ হয়ে গিয়েছে। বিশ্বাস করবেন না আমার সারা গা হাত-পা ব্যথা উঠে গিয়েছে। একে তো ঘরের কাজ করেছি, তারপরে আবারও এই যে বাজারে যাওয়া, ব্যাংকে থেকে টাকা তোলা। তো এই দৌড়াদৌড়ি করতে, করতে অবস্থা আরও খারাপ। আবার বাসায় এসে দেখেন রান্নাবান্না করব। এখানে মাছগুলো ভাগ্যিস আমি একদিন আরকি ওই যে রান্না করার সময় যে ভেজে রেখে দিয়েছিলাম, সেই মাছটা নরমালেই ছিল। তো এটা আমি নামিয়ে নিয়েছি। তো এখন আর রান্না করতে গেলে মাছ ধোয়ার ঝামেলাটা থাকবে না। তো এখানে আমি এই তো করলা দিয়ে আলু ভাজি করে নিচ্ছি। তো ভিডিওতে তো খুব দেখা যায় ঝটপট করে দেখিয়ে দিচ্ছি। তবে এই কাজগুলো করতে আমার যে কতটা সময় লেগেছে, আমি যেই মুহূর্তে রান্নাবান্না করছি, ওই মুহূর্তে অলরেডি মেহমান কিন্তু রাস্তায় অর্ধেক পথে আছে। আমি কাজের মধ্যে বারবার আর তাদের ফোনও দেই নাই। আর আজকে রান্না কিন্তু ডিটেইলস আর কি শেয়ার করব। এখানে আমি ফুলকপি আর আলু দিয়ে কয়েক পিস সিম দিয়ে আমি ওই মাছগুলো রান্না করে নিয়েছি। তার সাথে শুটকি রান্না করব। যেহেতু রাতের রান্না-বান্না তো দেখা যায় যা রান্না করছি এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়ে যাবে।
তো এই তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তারপরে আমি অফ ক্যামেরাতে আমি শুটকিটাও রান্না করে নিব। তো এইদিকে আমার শুটকি রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। আর গতকালকে আমি কিছু ওই যে রেখে দিয়েছিলাম যে কলার খোসাটা, তো ওটা ৩-৪ পিসের মতো আরকি বোড়া হয়েছে। ওটাও আমি ভেজে নিয়েছি। আর এত ক্ষুধা লেগেছে, আমি নুডলস রান্না করতে, করতে অলরেডি মেহমান কিন্তু বাসায় চলে আসছে। তো আমার যে সকল পুরাতন আপুরা আছেন তারা তো অবশ্যই বুঝে গিয়েছেন যে আমার বাসায় কে আসছে। এই যে সৈন্য সেনার দলগুলো দেখেন এক, এক করে ঘরে ঢুকছে। তো জুই গিয়ে আর জবা গিয়ে নিচে থেকে কিন্তু ওদেরকে এগিয়ে নিয়ে আসলো। এখন বলি যে কে আসছে? তো এই যে আমার বাবাটা কিন্তু বাসায় এসে পুরাই অবাক। ও চারপাশ দেখতেছিল আর অনেক হাসাহাসি করতেছিল। তো আমি আর কি কথা বলতেছিলাম। আর এই যে জবা দেখেন আরেকজনকে নিয়ে আসলো। এখন বলি এই মামুনিটা আমার কে? এটা হচ্ছে আমার ইনেয়া মামুনি। এই তো সে ঢুকেই ওই অ্যাকোরিয়ামে মাছ দেখে বারবার বলতিছে ফিশ, ফিশ। তো আমি ওটা দেখে আরকি ইনায়াকে একটু জড়িয়ে ধরলাম। তো খুব কিন্তু খুশি। ইনায়া কিন্তু আমার বাসায় আসলে এই অ্যাকোরিয়ামটা অনেক বেশি পছন্দ ওর। বারবার অ্যাকোরিয়ামের কাছে গিয়ে দাঁড়িয়ে, দাঁড়িয়ে বারবার ফিশ, ফিশ বলতে থাকে। তো এদিক থেকে এই যে মেহমান আমার মা, আমার ভাইয়ের বউ ওরা সবাই কিন্তু চলে আসছে। তো আমি বলতেছিলাম যে, "দাঁড়াও, সারাদিন তো তোমাদের কথা এত বললাম, তো একটু ভিডিও করি।" আমি তাড়াহুড়া করে নুডলস, মিষ্টি, এদিকে পেয়ারা আর কিছু আরকি কমলা ছুলে দিয়েছি। তো এদিকে এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। ওরা এসে কিছুক্ষণ রেস্ট করেছে। তারপর আরকি খেতে দিলাম। আসলে আমার ডাইনিং টেবিলে ৬ টা চেয়ার থাকা সত্ত্বেও কিন্তু ডাইনিং টেবিলে কেউ বসে মজা পায় না। কারণ ২ টা চেয়ারে আর কেউ বসতেই পারে না। যেহেতু আমার ডাইনিং এরিয়াটা এক্কেবারে ছোট। তো মেয়েদেরকে ঘরে দিয়ে দিয়েছি। ওরা ঘরে বসেই খাচ্ছে। আর এই দিক থেকে এই যে আমার মা, বোন, ভাইয়ের বউ, ভাতিজা সবাই কিন্তু একসাথে বসে খাওয়া-দাওয়া করছে। তো নাস্তা খাওয়ার পালা শেষ। এখন চা খাবো। তো আমি আবার একটা মিষ্টি খেয়ে নিলাম। আর মিষ্টি খেয়ে চা খেলে কিন্তু আসলে তখন তেমন একটা চা ভালো লাগে না। তো আমার বোনের আবার খুব মাথা ব্যথা উঠতেছিল। ও আবার ওষুধ খেয়ে নিল। আর সবাইকে আমি চা দিয়ে দিচ্ছি। তো আলাদা করে আর কোনো কাপ নামাই নাই। যেহেতু একেবারে নিজেদের মানুষ। আর এই কাপগুলো যেহেতু আমি রেগুলার ইউজ করি, তো মা বলতেছিল দরকার নাই। আর কোনো কিছু নামানোর যা আছে তার মধ্যেই যেন সবাইকে খেতে দেই। আর এদিকে দেখেন কতগুলো প্লেট বাটি বের হয়েছে নাস্তা খাওয়ার পর। এগুলো কিন্তু এখন আমি এই তো ক্লিন করে নিব। তো মা এসে বারবার বলতেছিল যে রাস্তায় প্রচুর জ্যাম ছিল। তো ৳৬০ র ভাড়া নাকি ৳১০০ করে নিয়েছে। তো এটা নিয়ে আরকি সবাই কথা বলাবলি করতেছিল। আসলে আমাদের বাংলাদেশ বলে কথা, যখন একটা কোনো কিছু শুরু হয় তখন দেখবেন যে সেখানে কত কিছু ভাবে যে দুর্নীতি শুরু হয়ে যায়। তো দেখেন একেকজনের নাকি ৳১০০ করে ভাড়া নিয়েছে। সেটা শুনে আরকি আমি বলতেছিলাম যে এরই নাম হচ্ছে বাংলাদেশ। তো যাই হোক ১০ তারিখের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিও শেষে এসে বলছি, জানি না এ পর্যন্ত কোন, কোন আপু ভাইয়ারা আমার সাথে আছেন। যারা এখনো পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে ১ম ভিজিট করেছেন, যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো বাসায় কিন্তু মেহমান আসা উপলক্ষে খুব তাড়াহুড়া করে আজকে সবকিছু করেছি। এত দ্রুত কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি, যদিও আমি খুব ধীরে, ধীরে করেছি। তবে আসলে ক্যামেরাতে আরকি কাজের স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। না হলে দেখা যাবে যে ভিডিওটা আরো বড় হয়ে যাবে। তো আসলে ১ম রোজা, আসলে আপুরা রোজা রেখেও হয়তোবা অস্থির হয়ে গিয়েছেন। তো যারা এ পর্যন্ত আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বিদায়। আল্লাহ হাফেজ।